মানুষের ব্যবহারের মধ্যে পড়ে না। তারা তো পুলিশ তো দূরের কথা, এবং একজন যে ডিসি আসলেন তিনি মদ্যপ অবস্থায়। তো আমি খুব অবাক হলাম যে আজকে আমরা শুনেছি যে বিপিনুর যখন জিজ্ঞাসাবাদ করলেন যে আপনারা কারা, তো সেখানে তো পুলিশ তো তার পরিচয় দিয়েছে যে আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। তো সেখানে তো আপনাকে তো বলেছে যে থানা পুলিশ, ডিবি পুলিশ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো মধ্যরাতে বিপিনুরের বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিপিনুর। আর এইদিকে বিপিনুরের বাসায় ডিবি পুলিশের অভিযানের বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও পরামর্শ করে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি মধ্যরাতে বিপিনুরের বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিয়ে কি তথ্য দিয়েছেন বিপিনুর, সেই ভিডিওটি। মানে 2টার দিকে আমি মূলত আমার এই সিসিটিভিতে আমি দেখতে পাই যে নিচে আমার গাড়ির কাছে তারা 3-4 জন ঘুরঘুর করছে। তখন আমি ভেবেছি যে আই থিঙ্ক গাড়ির কোনো স্ক্রু বা চাকা ঢিলা করে রাখে কিনা কেউ রাতে, যে যাতে পরবর্তীতে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আমি অনেকক্ষণ ফলো করতেছিলাম, পরে দেখি যে তারা উপরে উঠতেছে লিফটে। তখন 2:10-11 এরকম বাজে। তারপরে আমরা যখন দরজায় নক করলো তখন আমি বলেছি যে তাদেরকে যে আপনারা কারা। তারা বলেছে যে তারা ডিবির লোক। আমি এখান থেকে দেখতে পেয়েছি তাদের গেট আপ, কারো টি শার্ট পরা, পলো শার্ট পরা। তো আমি এমনিতেই তো বেশ কিছুদিন ধরে রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের হুমকি ধামকির মধ্যে আছি, সে কারণে আমি বলেছি আপনাদের তো কারো কোনো ইউনিফর্ম নেই, সো আমি এখন ঢুকতে দিব না, আপনারা সকালবেলা আসেন। তারা অনেকক্ষণ কলিং বেল বাজিয়েছে। তখন আমি বলেছি যে আমার বাসায় আমার ছোট বাচ্চা আছে, একজনের বয়স 2 মাস, আরেকজনের বয়স 3.5 মাস। আমার শ্বশুর শাশুড়ি আজকে হজে থেকে এসেছেন, সো মুরব্বীরা আছে, আপনারা কলিং বেলটা কেন এভাবে বাজাচ্ছেন? এটা কোনো ভদ্রলোকের কাজ না। তখন তারা বলছে যে বাসা না খুললে আমরা ভেঙে ঢুকবো। ওকে, আমার বাসা আমি ঢুকতে দিব না আপনাদেরকে এই রাতে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া। তো আপনারা যদি ভেঙে ঢুকেন তাহলে ঢুকেন, আমার কিছু করার নেই, আপনাদের যদি সেই পাওয়ার থেকে ঢুকেন। তো তারা তখন পাশের নিচে নেমেছে তাদের গাড়ি থেকে, কারণ এগুলো তো তাদের প্রস্তুতি থাকে যে ভাঙার জন্য বা কি পরিস্থিতি কি দরকার সেগুলো এনে তারা আমার 2টো দরজা, 3টা দরজা, প্রথমত 2টা দরজা ভেঙে তারা আপনার এই রুমের মধ্যে ঢুকলো। আর একটা রুম যেটা আসলে ভিতর থেকে লক হয়ে গিয়েছে, সেই রুমও তারা ভেঙে ঢুকলো। 3টা দরজা তারা ভেঙে ঢুকেছে। এবং তার কিছুক্ষণ পরেই দেখি একজন খুব স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট একজন অফিসার আসলেন। তাদের কথায় তিনি এই অঞ্চলের ডিসি। তখন আমি বলেছি যে এখানে মদ পান করে কে এসেছেন, এখানে অ্যালকোহলের গন্ধ আসতেছে। তখন তারা বলে না, এখানে কি মদ পান করে আসেনি। তখন যে লোক তার চোখ লাল, এবং আমরা বুঝতে পারলাম যে তিনি ড্রাঙ্কেন। তারা বললো যে এই অঞ্চলে তিনি ডিসি। তিনি এসে বলছেন যে এই বাসায় জঙ্গি আছে, জঙ্গি ধরতে আমরা এসেছি। যে জঙ্গিকে আমাদের ছাত্রদিকের সভাপতি ইয়ামিনকে দেখি বলে সে জঙ্গি। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরে আমার সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সে যদি জঙ্গি হয় আমি সেই জঙ্গির নেতা, আমাকে নিয়ে চলেন, আমিও যাব। তখন তারা ওকে আপনার চিলে যেমন আপনার শিকার ধরে ঠিক তেমনি ভাবে ঘাড়ের এখান থেকে ধরে ওখান থেকে চট থাপ্পড় দিয়ে মারতে মারতে সিঁড়ি দিয়ে বের করলেন। এবং তার আগে এখানে আরেকজন ছিলেন এডিসি সাহেব, তিনি আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ ছিলেন। তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন সেগুলো উচ্চারণ করার মতো না। আমি তাকে বলেছি যে আপনি পুলিশের লোক হন আর যাই হন, আপনার তো একটা পরিবার আছে, আপনার মায়ের সামনে, আপনার বোনের সামনে এই ধরনের ভাষা কেউ ব্যবহার করলে আপনি সহ্য করতেন? আমাদের রক্ত টকবক করছে আপনার মুখের ভাষা শুনে, শুধু এটা সহ্য করছি। সময় আসলে এর জবাব আপনারা পাবেন যে আজকে যারা বেপরোয়া অমানবিক হয়ে মানুষকে মানুষ মনে করছেন, এই ধরনের যা ইচ্ছা তাই করছেন, এটা ঠিক করছেন না, এটা পুলিশের কাজ না। কিন্তু সেখানে যে একজন এসি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তিনি অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। আতিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন, সম্বন্ধে খুবই ভদ্র বিনয়ের সাথে ব্যবহার করেছেন। আর যে 2জন ছিলেন খুবই জঘন্য ব্যবহার করেছেন, মানুষের ব্যবহারের মধ্যে পড়ে না। তারা তো পুলিশ তো দূরের কথা, এবং একজন যে ডিসি আসলেন তিনি মদ্যপ অবস্থায়। তো আমি খুব অবাক হলাম যে আজকে আমরা শুনেছি যে আজকে প্রশাসনকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য যারা মাদকে আসক্ত তাদেরকে মাদকের অবাধ সুযোগ দেওয়া হচ্ছে, যারা নারীতে আসক্ত তাদেরকে অবাধ নারীর সুযোগ দেওয়া হচ্ছে, যারা
পয়সাপাতিতে আসক্তি, তাদেরকে পয়সাপাতি কামানের অবাধ সুযোগ করে দিয়েছে। এইভাবে একটা দেশের প্রশাসনকে নৈতিকভাবে ডেস্ট্রয় করে তাদেরকে দিয়ে আজকে মানবতা বিরোধী, সংবিধান বিরোধী আইন, নিয়ম নীতি বহির্ভূত কাজ করেছে। একজন সুস্থ মানুষ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জঙ্গি বলে তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাচ্ছে? আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে আপনার আমাদের এই ছাত্র সংগঠনের নেতারা যখন এই শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে যখন তারা বৃহত্তর ছাত্র ঐক্যের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান নাম্বার থেকে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে, যে তোরা বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে জঙ্গি বানিয়ে, তোদেরকে জামাত শিবির বানিয়ে তোদেরকে গ্রেপ্তার করা হবে। সিংহভাগ টাকা হুন্ডির মাধ্যমে চীনে পাচার করে দিত। বিপিনুর যখন জিজ্ঞাসাবাদ করলেন যে আপনারা কারা, তো সেখানে তো পুলিশ তো তার পরিচয় দিয়েছে যে আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। তো সেখানে তো আপনাকে তো বলেছি যে থানা পুলিশ, ডিবি পুলিশ। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো আইনের কোনো ব্যত্যয় করি নাই। আমরা একজন মামলার আসামি তো রয়েছে। এছাড়া উনি ফেসবুকে, ইউটিউবে মানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে উত্তেজনা করার চেষ্টা করছে। এটা এই ভিডিওটা আছে, আপনারা দেখবেন। এবং তার নামে মামলা রয়েছে। তাই মামলার আসামি যদি কোথাও থাকে, ভিপি নূর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সে ভিপি ছিলেন। এখন তারই তো উচিত ছিল সে একজন রাজনীতিবিদ হিসাবে যে বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়া। কিন্তু সেটা না করে উনি আরও উল্টা যে পুলিশের উপরে চড়া হলেন, আবার পুলিশকে গালিগালাজ করলেন, সরকারি কাজে বাধাদান করলেন। এবং আমরা তো ওয়েট করছি অনেক কাল। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে যে আপনি আমাদের আসামিটা দিয়ে দেন। তো এখন আমাদের সিআরপিসিতে আমরা আমাদের যে আইনে যে ধারা বলা আছে যে আমরা কোনো মামলার আসামিকে যার বাসায় থাকুক সেখান থেকে আমরা আনতেই পারি। প্রয়োজন বোধে যদি সেখান থেকে মানে জোর বল প্রয়োগ করেও আমরা আনতে পারি, এটা আমাদের আইনে বলা আছে। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি এবং মামলার আসামিকে আনা হয়েছে, উস্কানিদাতাকে আনা হয়েছে। এখন আমি তো সেটাই বললাম যে উনি যদি একজন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত, উনি তো আইন জানার কথা। সেখানে উনি কেন তার বাসার মধ্যে মামলার আসামিকে লুকিয়ে রাখবেন? এবং আমরা তো জেনেই গেছি সেখানে। তো ওনার উচিত ছিল পুলিশকে বাধা দান না করে পুলিশকে সহযোগিতা করা। সহযোগিতা করলে আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা ডিমোরালাইজ না হয়ে তারা আরও ভালো হতো। যে আমরা তো সব জায়গায় অভিযান করি, আসামিকে তো কেউ মানে প্রশ্রয় দেয় না। আর যদি তাকে যদি মনে হয় তাকে প্রশ্রয় দিবে, তাহলে তাকে কোর্টে তার জামিন নিয়ে আসবে, তাই না? তাকে লুকিয়ে রাখার তো কোনো বিষয়। এই সিংহভাগ টাকা হুন্ডির মাধ্যমে চীনে পাচার করে দিত। এবং এই চক্রের যে চীনা দুই মানে হুতা, এর নাম জ্যাং পিং, তার জন্ম হলো সিচুয়ান কুনমিং। আরেকজন হলো জেং ইরুয়া, তার বয়স 38, তার সিচুয়ান কুনমিংয়ে। এরা দুজন বাংলাদেশে এসে এই প্রতারণার সাম্রাজ্য করে তুলেছে এবং তার মাধ্যমে মানুষকে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা এই অ্যামাজন নামক এক নামী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এটা তারা মানুষের কাছ থেকে বিভিন্ন উপায়ে তারা টাকা পয়সা নিচ্ছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এবং এই টাকাটা সিংহভাগই তারা আবার তাদের যে সিম, ওই যে নগদের বিকাশ, এগুলির মাধ্যমে তারা আবার টাকাটা মানে চীনে পাঠিয়ে দিচ্ছে। এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন কোম্পানির স্মার্ট মোবাইল ফোন পেয়েছি 15টা, বিভিন্ন কোম্পানির বাটন ফোন, ল্যাপটপ এবং বিভিন্ন কোম্পানির সিম, বিকাশ, নগদ অ্যাকাউন্ট, সচল সহ আনুমানিক 3000, রাউটার একটা, পাসপোর্ট 2টা, তাদের যে করণীয়। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। আর আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।